ফ্রান্সিস। দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন, অর্থাৎ বাংলাদেশ সোসাইটি, যেটিকে আমব্রেলা সংগঠন হিসাবে পরিচিত এবং অনেক দীর্ঘদিনের একটি সংগঠন, যেটি এই কমিউনিটির নানা ধরনের অধিকার প্রতিষ্ঠায়, সুযোগ সুবিধা তৈরিতে ভূমিকা রেখে আসছে। তবে প্রত্যাশা যতটা ছিল তার কতটা কাছাকাছি যেতে পেরেছে, কিংবা সেই প্রত্যাশা পূরণে কতটা সঠিক পথে কাজ করছে বাংলাদেশ সোসাইটি, সেগুলো নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। সামনে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি জমে উঠেছে হিসেব নিকেশ, নানা ধরনের প্রাপ্তি অপ্রাপ্তি এবং নির্বাচনের প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছে বর্তমান কমিটি, সামনের যারা দায়িত্বে আসবেন তাদের মূলত তারা কি ধরনের দায়িত্ব পালন করলে বাংলাদেশি কমিউনিটি অন্তত তারা তাদের সুযোগ সুবিধাগুলো বুঝে পাবে, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা দুইজন সাবেক প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছি। সাবেক সভাপতি ডাক্তার মাইনুল ইসলাম, আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক সভাপতি ডাক্তার ওয়াদুদ ভূঁইয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। তোমাকেও স্বাগতম। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। বাংলাদেশ সোসাইটি নিয়ে যে কোনো প্রত্যাশা প্রশ্ন আপনারা করতে পারবেন। সাবেক দুজন প্রেসিডেন্ট আমাদের সাথে আছেন। আমরা টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনার মতামতটা আপনি জানাতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। ডক্টর মাইনুল ইসলাম, আপনার কাছে যেটি জানতে চাই, মানে আপনি যখন সভাপতির দায়িত্ব পালন করছেন, সেই সময়কার কথাটা আসলে শুরুতে আমরা দর্শকদেরকে জানাতে চাই আপনার মুখ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ সোসাইটির সাথে আমি অনেকদিনই জড়িত। আমি এক সময় এই সোসাইটির 1991-92-তে সাধারণ সম্পাদক ছিলাম। 2001-2002-তে প্রেসিডেন্ট ছিলাম এবং 2012-2015-এ আমি বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান ছিলাম। সোসাইটি, আমি জানি না কি জানতে চাচ্ছেন এখন, যে ওই সময়ের জি 70 দশক, 80 এবং 90 দশকের যে সোসাইটি, আজকে সোসাইটি অনেক অনেক পার্থক্য আছে। কারণ সেই সময় আমরা যারা এই দেশে এসেছি, আমাদের অল্প সংখ্যক লোকজন আমরা ছিলাম। মোস্টলি আমাদের সাথে তখন ছিলেন ফার্মাসি, ডেন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার। তারাই এই সংগঠনটি 1975-এ এটা গঠন করেছেন এবং তাদের অনেকেই নেই। কিন্তু ওই সময়টা ছিল খুব ফ্যামিলিগতভাবে সবাই একজন আরেকজনের সাথে আমরা সবসময় দেখা করতে পারতাম। যেমন আমি যখন ছিলাম সেক্রেটারি, আমি আগেরটা একটু বলি, 91-92, তখন আওলাদ সাহেব ছিলেন প্রেসিডেন্ট। সেই সময় যে এই সমস্ত প্রোগ্রাম হতো, আমরা বাংলা স্কুল, বৈশাখী মেলা, 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, পিকনিক, ইভেন আমরা 5th বাংলাদেশ সম্মেলন, অবিভক্ত সম্মেলন প্রবানায় নিউ ইয়র্কে একই সময় অনুষ্ঠান হয়েছে। আমি ছিলাম মেম্বার সেক্রেটারি। কিন্তু তারপরে যেটা 2001-2-তেও আমি ছিলাম, যেটা বলছি আমি, ওই সময় সোসাইটি এবং আজকে সোসাইটি ডিফারেন্ট। কারণ কেন হচ্ছে আমি বলছি, সেই সময় যারা আমরা যেহেতু অল্প সংখ্যক লোক, আমরা সবাই একত্র হতাম। এই অনুষ্ঠানগুলো, দেশের স্বাধীনতা দিবস বা 21শে ফেব্রুয়ারি, বৈশাখী মেলা, এগুলোতে আমরা ফ্যামিলি নিয়ে যেতাম। কিন্তু যারা আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের সাথে ছিল তখন, সেটা ছিল ডিফারেন্ট টাইপ। কিন্তু এখন সোসাইটিটা অনেক বড়, বাংলাদেশ কমিউনিটি অনেক বড়। ওই সময় আপনি যখন সাধারণ সম্পাদক কিংবা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, সে সময় মেম্বার কত ছিল? টোটাল সদস্য সংখ্যা কত অনেক ছিল? কম মেম্বার ছিল। আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন 900 মেম্বার ছিল সোসাইটির, মাত্র 900। হ্যাঁ, ওকে। তারপরে আমি যখন প্রেসিডেন্ট হই তখন সোসাইটির মেম্বার ছিল 4000। এই ছিল সোসাইটির পজিশন। এখন সেটা 35-40 হাজার। দিনে দিনে সেটি বিকশিত হয়েছে, সদস্য সংখ্যা এখন 33,000-এর কাছাকাছি। আমরা একটু ডক্টর ওয়াদুদ ভূঁইয়া, আপনার সময়কার কথাগুলো শুনতে চাই, যে সময়টাতে আপনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, সেই সময় বাংলাদেশ সোসাইটির অবস্থাটা কেমন ছিল, কেমন মেম্বার ছিলেন, কি ধরনের প্রোগ্রাম আপনারা করতেন? থ্যাংক ইউ। আমি
তোমাকে তুমি বলে ডাকবো না আপনি বলে ডাকবো? ইউ লুক ইয়াঙ্গার, মাচ ইয়াঙ্গার দেন আস। আমরা ফর্মালি থাকি, জি। আচ্ছা, তো হাসান সাহেব, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার ঠিক ইংরেজি সালটা মনে নাই, কিন্তু আমি মাঝে মাঝে বলতে মনে পারবো, হয় আমি আমাদের বলতেছি। ব্যানারে যখন ছিল 1400 সাল, মানে আমার দ্বিতীয় বছর, 2 বছরের মেয়াদে দ্বিতীয় বছর ছিল বাংলা 1400 সাল। আচ্ছা, আমি ওইখানে যাওয়ার আগে আমি আপনাদের টিবিএন এর সমস্ত দর্শক শ্রোতাদের আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, জি। এবং ইটস থ্রু ইউ অ্যান্ড আপনাকে এবং টিবিএন কর্তৃপক্ষকে আমাকে আপনাদের অনুষ্ঠানে নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্ন হলো আমার সময়ে বাংলাদেশ সোসাইটি কিরকম ছিল। এটা আসলে বলা মুশকিল, কারণ সেটা তখনকার সোসাইটি, মইনুল ভাই যেটা বললো, এটা অনেক তফাৎ। আর আমি যখন প্রেসিডেন্ট ছিলাম অনেক আগে, এটা আমি বলি যে একটু সংশোধন করছি। তুমি প্রেসিডেন্ট ছিলে 93-94। আমি হ্যাঁ 93-94, হ্যাঁ, 93-94-এ আমার সময় আমার কেন হয় 874 অথবা 1174 জন সদস্য ছিল আমার সময়। তাই হবে, এমন হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন তখন সদস্য যারা স্বতঃস্ফূর্তভাবেই সদস্য হইতো, এখন আপনারা পত্রিকায় দেখতেছেন এতগুলি মেম্বার জমা দেওয়া হয়েছে, এই জিনিসটা কিন্তু ওই সময় ছিল না। অতএব আমরা যখন আমি 1977 এখানে আসছি, 7777, এবং আইসেই কিছুদিন পরে বাংলাদেশ সোসাইটির একটা পিকনিক ছিল, আমি সেই পিকনিকে গিয়েছিলাম, এবং সেই পিকনিকে আমি সোসাইটির $10 দিয়ে মেম্বার হয়েছিলাম। আচ্ছা। আচ্ছা, তারপরের বছর হয়েছিলাম অর্গানাইজিং সেক্রেটারি, হুইচ ইজ ইন 1978। তারপরে আমি যখন প্র্যাকটিস আরম্ভ করলাম, দ্যাট ওয়াজ ইন 81 or 82, তখন হয়ে আমি সাধারণ সম্পাদক। তখন আমার অফিসেই সোসাইটির অফিসের কাজও হইতো, কারণ তখন বাংলাদেশ সোসাইটির কোনো অফিস ছিল না। আমরা যখন সোসাইটিটা, আমি বলতে চাই না যে আমরা যারা আমাদের এই সোসাইটিটা বানিয়েছিলেন, তাদের একটাই উদ্দেশ্য ছিল এই বিদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশিরা আছে তারা যেন একাকিত্ব বোধ না করে। আমাদের প্রথম মূল ধারা ছিল একটা সামাজিক, সাংস্কৃতিক এবং অরাজনৈতিক কি বলে সংগঠন হবে। বাইরে যারা থাকি, যেমন আমি একটা স্মৃতি বলি, আমি এসে প্রথম 2-3 বছর ম্যানহাটনে ছিলাম, টাইম স্কোয়ারে যখন যাইতাম, বাঙালি কিংবা ইন্ডিয়ান কারোর দেখলে পিছন দিক দিয়ে খোঁচা মেরে জিজ্ঞাসা, হেই আর ইউ ফ্রম বাংলাদেশ? ওই জিনিসটা যেন না ভাবে, এই জন্যই বাংলাদেশ সোসাইটির জন্ম হয়েছিল। তো এখন সেই দিনের পরিবর্তনে, চেঞ্জ অফ টাইমস, বাংলাদেশ সোসাইটির অনেক দরকার বিভিন্ন হয়েছে। আগে এত দরকার ছিল না, কিন্তু যেটা দরকার ছিল সেটা আমাদের মাধ্যমে, আমাদের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাংলাদেশের অনুষ্ঠান আমরা আনন্দ ঘন ভাবে আমরা সেই সমস্ত জিনিসগুলো আমরা উই সেলিব্রেটেড দোজ ডেজ, লাইক স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, এরকম জিনিসগুলো আমরা করতাম। তা আমাদের আরো অনেক উদ্দেশ্য ছিল যে আমাদের বাচ্চারা যেন এই বিদেশে এসে হারিয়ে না যায়, কারণ এখানে জন্ম, কেউ বাচ্চা নিয়ে আসছে, তারা যেন এইখানকার সংস্কৃতির মধ্যে হারিয়ে না যায়, যার জন্য আমরা বাংলাদেশের সংস্কৃতিকে এখানের সংস্কৃতির সাথে তুলে ধরার চেষ্টা করছি। দুইটা সংস্কৃতির মধ্যে একটা আদান প্রদান থাকবে। আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে যা এখানে আছে আমাদের বাচ্চারা সেটা দেখবে, আমরাও এখানকার সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে মিলিয়ে দিব। দুটা সংস্কৃতির দুটাই ভালো দিকটাকে আমরা এনে আমরা স্টেজে ফোকাস করব। এবং তখনকার আমলে, এখনকার সাথে আমি তুলনা করছি না, আমি যখন সেক্রেটারি ছিলাম, আমরা যে কোনো স্কুল নিতাম, তখন আমাদের কার্যক্রম বেশিরভাগ সবই থাকতো রিগো পার্ক এলাকায়, বিভিন্ন হাই স্কুল ভাড়া নিতাম। আমরা হাই স্কুল অডিটোরিয়ামে জায়গা দিতে পারতাম না। আচ্ছা। আমরা কোনো সময় টিকিট নিতাম, কোনো সময় টিকিট নিতাম না। টিকিট নিলেও বড় জোর $5 নিতাম তখন, কারণ আমাদের কোনো টাকা পয়সা ছিল না। আমরা ম্যাগাজিন বের করতাম সাইকেল স্টাইল করে, ওই যে জোরে জোরে টাইপ করতে হতো, ফুটো হয়ে যেত, সেই কাগজটা মেশিনে দিলে টাইপ বেরিয়ে আসতো লেখা, সাইকেল স্টাইল বলে। এখন যদি ছেলেপেলেদের জিজ্ঞাসা করে, ছেলেপেলে না, অনেক বড় বড় ঝানু সাংবাদিকরাও হয়তো জানবে না হোয়াট ওয়াজ সাইকেল স্টাইল। আমরা ঘুরে, জ্যাকসন হাটে একটা দোকান ছিল, সেই রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত ঘুরে আমরা বছরে 1টা কিংবা 2টা ম্যাগাজিন বের করতাম, অনুষ্ঠানের সময় একটা স্মরণিকা বের করতাম। ওই ধরনের ছোটখাটো কাজ ছিল।
আমি মনে হয় অন্য দিকে চলে যাচ্ছি। তোমার যদি আপনার যদি স্পেসিফিক কোনো জি, কোশ্চেন থাকে আমি কোশ্চেন নিয়ে that আসছি, that- আমি প্রশ্ন হ্যাঁ, নিয়ে আসছি আপনাদের কাছে। ওইটা করলে মনে হয় ভালো, কারণ আমরা এইভাবে গল্প করলে জি তো জি শেষ হবে না। জি, মানে এটা একটা পটভূমিটা জানা থাকলে আলোচনা করতে সুবিধা। এখনকার অনেক দর্শকরাই হয়তো জানেন না, এখনকার অনেক সদস্যরা হয়তো জানেন না আপনারা কিভাবে কাজ করেছেন, কিভাবে এই সংগঠনের শিকড়টা তৈরি করেছেন। আমি একটু ডাক্তার মাইনুল মিয়া আপনার কাছে যাই, সেটা হলো যে পার্থক্য যদি খুঁজি, একটা পার্থক্য যেটি ডাক্তার অদূত ভূঁইয়া ভাইয়ের কথা থেকে বের হয়ে এসেছে, আপনারা তখন $10 দিয়ে সদস্য হয়েছেন, এখন $20 দিয়ে সদস্য হচ্ছে, অর্থাৎ এখানে একটা পার্থক্য আমরা দেখলাম। এর বাইরে গিয়ে একটা সময় ছিল আপনাদের সময়টাতে পেশাদার ব্যক্তিরাই বেশি এই সংগঠনের সঙ্গে জড়িত হতেন, যেটি আপনার কথায় উঠে এসেছে, এবং আমাদের আজকে 2জন সাবেক প্রেসিডেন্টের ডাক্তার পেশায়, পেশাদাররা সেই সময় বেশি থাকতেন এই সংগঠনে। এখনকার এত বছর পরে এসে আপনি এই সংগঠনটির মধ্যে কি ধরনের পরিবর্তন দেখছেন, সেটা কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক? আহ, যেটা আমি বলতে চাচ্ছি যে আগেই বলছিলাম, তৎকালীন সময় যেহেতু আমাদের কমিউনিটি খুবই ছোট ছিল এবং আমরা সবাই সবাইকে চিনতাম, আমাদের বাচ্চারা খুবই ছোট ছিল সেই সময়। ছোটখাটো মিটিং এ বাংলা স্কুল চালু করছিলাম আমরা 91-এ, নার্গিসা আমাদের বাসায় বেসমেন্টে। তারপরে আমরা বৈশাখী মেলা করতাম, বাচ্চারা আসতো। 21শে ফেব্রুয়ারি তো আমরা সবাই একত্র হতাম, গল্প গুজব করতাম। আমরা আমরা স্বাধীনতা দিবস করছি পালন করতাম, এবং ওই সময় সবার সোসাইটির পিকনিক হয়তো, আমরা সবাই আনন্দিত ছিল। আজকের সাথে আমি যেটা একটু বলি, সোসাইটি 2001-2-তে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি 2002-এর সেপ্টেম্বর 6 তারিখ যে আজকে যে সোসাইটির বিল্ডিং, যেটা বাংলাদেশ ভবন অথবা সোসাইটি অফিস, এটা আমার সময় আমি প্রেসিডেন্ট, রাব্বি সেক্রেটারি, এবং আমরা এটা কিনতে সমর্থ হই। এবং এই অদূত ভূঁইয়া তখন আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করছেন, এনামুল মালিক, আজিজ মোহাম্মদ, আরো ছিলেন আমিনুল্লাহ ভাই, আমাদের সাহায্য করেছেন ডক্টর দেলোয়ার, আক্তার হোসেন, আওলাদ হোসেন, এবং আরো অনেকেই, ডক্টর বিল্লা সহ অনেকে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য আজ এই বিল্ডিংটা আমরা তখন কিনতে সমর্থ হয়েছি। এবং এটা হওয়াতে সোসাইটি আজকে, আমার মনে হয়, এই যেহেতু একটা বিল্ডিং হয়েছে, এই জন্য এটা সোসাইটির একটা বেস আছে, এই জন্য আজকে সদস্য বেশি, তাদের কোনো রেন্ট দিতে হয় না, বরং তারা $45,000 রেন্ট কালেক্ট করে ইয়ারলি এখান থেকে। আমাদের সময় আমি যখন সোসাইটি আরম্ভ করছিলাম, তখন আমাদের অফিস ছিল না, ওই বিভিন্ন রেস্টুরেন্টে আমরা মিটিং করতাম, নিজের পয়সা দিয়ে খেতে হতো, বা পার্কে মিটিং করা হতো, ওইভাবেই চলছিল। সেটা একটা ডিফারেন্ট টাইম ছিল সেটা। আর আজকে যেটা সোসাইটি, আমি জানি না এত মেম্বার কি ডিফারেন্স, আমি আপনাকে বলতে পারবো না। না মানে আপনি তো দেখছেন যে এখনকার যে কাজগুলো করছে সোসাইটি এতদিন পরেও, মানে আপনারা যে কাজগুলো করতেন তার সাথে কি এমন বাড়তি যোগ হয়েছে? না, এখন আর সোসাইটি সে বাংলা স্কুলের দরকার হয়নি সময়ের পরিপ্রেক্ষিতে। বৈশাখী মেলার দরকার নেই এখন। 21শে ফেব্রুয়ারি মাঝে মাঝে সোসাইটি করে থাকে, স্বাধীনতা দিবস করে, প্রবানা এখন 500টা হয়েছে অলরেডি, তখন একটা মাত্র প্রবানা ছিল। তারপরে পিকনিক সোসাইটি করতে পারে না, লাস্ট পিকনিক আমি 2002-তে কটন পার্কে সোসাইটি, ওটি সোসাইটি লাস্ট পিকনিক ছিল, তারপরে আর পিকনিক হয়নি সোসাইটিতে। কারণ এখন নাম্বার বাড়ছে এবং অর্গানাইজাররা, আমি জানি না কোন দিকে যাচ্ছে সোসাইটি। মানে আপনি তো মাইনাস করলেন যে এই প্রোগ্রামগুলো আপনারা করতেন, এখন সোসাইটি সেটা আর করে না। আমি প্লাস কি হলো সেটা জানতে চাই। আজকে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে না, কারণ এর জন্য হচ্ছে না, হয়তো বর্তমান কমিটি বা গত কয়েক কমিটি তারা ম্যানেজ করতে পারতেছে না, লোক সংখ্যা বাড়ছে, এই দিকটা এই হলো ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে। আর আমি কি বলবো আপনাকে। জি ডাক্তার অদূত ভূঁইয়া, আপনার জন্য প্রশ্নটি স্পেসিফিক একেবারেই, আপনি যেটি চাইছিলেন সেটা হলো যে কি পরিবর্তন আপনি দেখছেন, মানে আপনার সময়টাতে যা হতো তার চেয়ে বাড়তি এখন কি বেশি হচ্ছে, কি কম হচ্ছে, সেটি তো আমরা শুনলামই, কি বেশি এমন হচ্ছে, কিংবা এই যে বেশিটা হচ্ছে এটি কি ইতিবাচক দিক দিয়ে হচ্ছে নাকি নেতিবাচক দিকে হচ্ছে? নেতিবাচকের কথা আমি কখনোই আসবো না, কারণ আমার সময় 1100 কি 1200 মেম্বার ছিল,
এখন মেম্বার হলো 38,000। এক পত্রিকায় দেখলাম 35, আরেক জায়গায় 33, আরেক জায়গায় 38। অতএব কোনটা সত্যি সেটা জানি না। অতএব আর যেটা প্রশ্ন হলো নেতিবাচক ইতিবাচক, নেতিবাচক কোনো দিনই না। তবে হ্যাঁ, বদল হয়েছে অনেক। যেমন পিকনিকের কথা মনির ভাই যেটা বললো, তখন 400-500 লোকের পিকনিক করা, আপনারা হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এমবাসি বিল্ডিং 165-20 হাইল্যান্ড অ্যাভিনিউ, ওইখানে আমি রাত্রে রান্না করতাম 4-5টা বাসায় একসাথে, ভাত আর পোলাও, গোশ, কোরমা এগুলো রান্না করতাম, সকালে পিকনিকে যেতাম, সারা রাত কাজ করতাম। আর এখন আমাদের রেস্টুরেন্ট ঘরের কাছে বাংলাদেশে 10-12টা, কল করে দিলি ক্যাটারিং সার্ভিস যেটা বলে। আগে কিন্তু আমরা নিজেরাই ক্যাটারিং করতাম। এই একটা ডিফারেন্স। আর এখন গত অনেক বছর থেকে সোসাইটির পিকনিক হচ্ছেই না। এটা যে অসম্ভব তা না, যত বেশি লোক হয় তোমাদের, আগে আমাদের সময় 6-7 জন অ্যাক্টিভ মেম্বার ছিল, এখন 19 জন মেম্বার আছে। অতএব তাদের লোক সংখ্যা যেরকম বাড়ছে সেই অনুপাতে কার্যকরী কমিটির লোকও বাড়তেছে। অতএব দে কুড ডু এ নাইস পিকনিক। এবং পিকনিক হলে তো উপকমিটি গঠন করে আলাদা করে অনেক সদস্য বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। বিগ পিকনিক। আমি কয়েকদিন আগে গাজীপুর জেলার একটা পিকনিক আমার দাওয়াত দিল, আমি বললাম ঠিক আছে যাই, যেহেতু সোসাইটি নাই, গেল আমার কাছে দেখা হবে। ওই তাদের এখানে 500-600 লোক ছিল। দে ডিড এ ওয়ান্ডারফুল জব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া, খেলাধুলা, অনেক কিছু। অতএব পিকনিক তারা কেন করতেছে না আই ডোন্ট নো। বাংলা স্কুল মনির ভাই যেটা বলতেছেন, আমার সময়ে এবং আগের ক্যাবিনেটে আমরা ফুল ফ্লেজেড বাংলা স্কুল চালু করছিলাম। আমরা PS 139-এ ঘর ভাড়া নিয়েছিলাম, PS 86-এ ঘর ভাড়া নিতাম, মাত্র 39 টাকা ঘর ভাড়া দিতাম। এটা পাবলিক জানতো না। আমরা 39 টাকা দিতাম অনলি ফর দ্য ফায়ারম্যান। ডাক্তার ওয়াদুদ ভাই, মানে সময়ের প্রয়োজন হয় তখন বাংলা স্কুল প্রয়োজন হচ্ছে না। আমি আসলে এখনকার যে অ্যাক্টিভিটি সেগুলোতে জানতে চাই যে এখন তো অনেক কিছুর প্রয়োজন। এখন একজন ইমিগ্রেন্ট নতুন যিনি আসছেন তার জন্য অভিবাসন বিষয়ে সহযোগিতা দরকার, আইনি সহযোগিতা দরকার, চাকরির সহযোগিতা দরকার, তার এখানকার জীবন যাপন থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা দরকার। এই জায়গাটাতে আপনাদের সময় যেটুকু দরকার ছিল এটুকু আপনারা করার চেষ্টা করেছেন, এখনকার সময় যেটা দরকার সেটা কতটা পাওয়া যাচ্ছে? এখনকার সময় আর আমাদের আগেকার সময়, এখন আপনাদের বদৌলতে লোকজন গুগল অথবা ইন্টারনেট, ফেসবুক দেখে বলতে পারে যে আমি যদি আমেরিকা যাই কোথায় গিয়ে উঠবো, কোথায় যাব, কোথায় চাকরিটা নিব। এটা আগেই জানতো। আগে এটা জানতো না। আগে আসলে খুঁজতো একজন সিনিয়র কে, এখানে বাঙালি আছে, দেশি ভাই কে আছে, বোন কে আছে, তার সাথে যাইতো। অতএব তারা এই জিনিসগুলো হতো না। আর আমরা কিন্তু যখন আসছি, আমরা বাংলাদেশ কিন্তু ধনী দেশ না, ইউ নো ইট, ইউ আর ফ্রম বাংলাদেশ টু। অতএব আমাদের মেইন উদ্দেশ্যটা হলো সোসাইটির যে আমরা দেশে কি ফেরত দিতে পারি। আমরা বাংলাদেশে, আমি ডাক্তারি পড়ছি, 6 মাসে 50 টাকা বেতন দিতাম। আর এখানে আমার বাচ্চারা যখন কলেজে যায়, আমি বছরে $125,000 পয়সা দিতে হয়েছে কলম্বিয়া অথবা জর্জটাউন ইউনিভার্সিটিতে, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে। এক্সপেন্সিভ, 1 পয়সাও কোনো গ্র্যান্ট তারা পাইতো না। অতএব আমরা এই জিনিসগুলোই আমরা বাংলাদেশকে ফিরিয়ে দিতে চাই, বাংলাদেশকে সাহায্য করতে চাই। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তার কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভীষণ জলোচ্ছ্বাস এবং বন্যা হয়েছিল। তখন অনেক 125,000 পিপল ডাইড ইন দেয়ার। তখন আমরা সোসাইটির পক্ষ থেকে এবং একটা খুব সাহসী কাজ করছিলাম, নিউ ইয়র্ক টাইমসে আমরা একটা অ্যাডভার্টাইজ দিয়েছিলাম। এবং নিউ ইয়র্ক টাইমসে যখন আমি গেলাম, তখন নিউ ইয়র্ক টাইমস আমাকে বললো তোমরা এখানে অ্যাডভার্টাইজ দিতে আসছো, do you have any idea how much it can cost? আমি বললাম yes we know it, but we will make much more than that while we can put these pictures to your audience. তখন সে খুব সুন্দর করে, আমার মনে হয় অনলি 10% যা খরচ তার 10 ভাগের 1 ভাগ আমাদের কাছ থেকে নিল। তখন আমি ওখানে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের এইটা বন্যার কথাগুলি, আমি কালকে যখন আপনি বলছিলেন তখন আমি কয়েকটা ছবি খুঁজে খুঁজে বের করছিলাম। এই ধুলাবালি থেকে অনেক কাগজ বের করছি। এই দিস ইজ, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট, সি ইট, ওকে। নাও এই ধরনের আরো কতগুলি ছবি নিউ ইয়র্ক টাইমসে, এটা হাফ পেজ অ্যাড ছিল, হাফ না ফুল পেজ ছিল মনে নেই আমার। তখন আমরা অনেক কিছু পাইতাম। অনেকে একটা খামের মধ্যে 1 টাকা নগদ পাঠাইছে, 10 টাকা পাঠাইছে, কেউ ভালো চেক পাঠাইছে। আমরা উই মেড এ লট অফ মানি, যে টাকা আমরা $170,000 or more দ্যাট টাইম আমরা বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র এবং ব্র্যাকের আবিদ ভাইকে আমরা দুজনকে সমান ভাগে দিলাম।
একটা পয়সা দিয়ে ভোলাতে মানে একটা এই পুরোটা কি বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আপনারা সংগ্রহ করেছেন? এটা বাংলাদেশ সোসাইটি করছিল, মানে ব্যানারটা এবং বাংলাদেশ সোসাইটি ছিল, এটা তো অনেক গ্রেট একটা অনলি অ্যাচিভমেন্ট। বাংলাদেশ সোসাইটি। ওকে, এবং আমরা যখন পত্রিকাটা অ্যাডভার্টাইজ দিলাম তখন আমার অফিসে এই জিনিসগুলো আসলো। ক্যান ইউ সে ইট? হুম, আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটাকে বলে হোয়াইট পাওয়ার। এটা এই যে আরেকটা, আমি ছবিগুলো তো ভালো না তখন তো একটু অত আপনি হ্যাঁ ছবি টবি। মুখ বরাবর রাখেন, তাহলে আমরা দেখতে পাবো। জি, আচ্ছা, হ্যাঁ, এই যে একটা, এটা বলে এরিয়ান্স অফ আমেরিকা, তারা নিজেরা গর্ব করে বলে। এটার মধ্যে নিউ ইয়র্ক টাইমসেই একটা ফুল পৃষ্ঠা বাংলাদেশে বন্যার উপরে জিনিস ছিল। তখন তারা কমেন্ট করলো, ইউ গাইজ গেট আউট অফ আমেরিকা, দিস ইজ বিউটিফুল টু হিয়ার দ্যাট ইউ গট কিল্ড, 125,000 গট কিল্ড, ইউ অল শুড ডাই, গেট আউট ফর আমেরিকা। ওই অ্যাডভার্টাইজের ঠিকানা, মেইলিং এর অ্যাড্রেসটা ছিল আমার অফিসে। এটা কিভাবে জানি না, এফবিআই তখন আমার ফোন করলো, দে হ্যাভ ওয়াইজ টু ফাইন্ড আউট যে তুমি কি কোনো প্রোটেকশন চাও কিনা। তখন আমি বললাম, দেখো আমার অফিসটা ব্যাংকের উপরে, ব্যাংকের একটা নিজস্ব সিকিউরিটি আছে, আমার এখানে দোতলা আসতে গেলে একটু পারমিশন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ আসে না, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্কিং পেশেন্ট। বাট তোমরা যদি মনে করো এখন একটু জিনিসটা গরম গরম, কয়েকদিন একটু মাঝে মাঝে আমাদের একটু ফোন করে একটু দেখা সাক্ষাৎ করো। তখন প্রেসিডেন্টের আমার পরিচয় করাই দিল, প্রেসিডেন্টের কমান্ডিং অফিসার আসছিল, এসব বললো যে ঠিক আছে তোমাদের আমরা এনি টাইম, ইউ জাস্ট গিভ আস এ কল। কিন্তু আমরা এই কাজগুলি করছিলাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাই ডাক্তার অদর ভাই। হ্যাঁ, মানে বলেন। এই যে একটা কাজ বাংলাদেশ সোসাইটির ব্যানারে করা, বাংলাদেশের এই বিপর্যয়ের সময় এত বড় একটা আর্থিক সহযোগিতা, সেই সময়ের মানে টাকার অঙ্কে যদি আমি বলি, অনেক এত বড় একটা আর্থিক সহযোগিতা করা এবং চ্যালেঞ্জ নিয়ে কাজটা করা, আপনাদের জীবনের ঝুঁকি আছে কিনা সেটা এফবিআই তখন জানতে চাইছিল। যে সংগঠনটা এতটা ঐতিহ্যে মরা, সেই সংগঠনটাকে নিয়ে যখন এখন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যে সদস্য পদ নিয়ে তর্কাতর্কি, অনেকটা হাতাহাতির পর্যায়ে, এবং অনেকে বলছেন যে টাকা দিয়ে প্রার্থীরা সদস্য বানিয়েছেন, এগুলো যখন শুনেন তখন বাস্তবতার নিরিখে আপনার কাছে কেমন লাগে আসলে? এটাকে, yes, you can blame me for that too, but I would not take all the blame. যখন এই মইনুল ভাই যখন প্রেসিডেন্ট হয় তখন আমি মইনুল ভাইকে বলছিলাম, মইনুল ভাই, আই উইল সাপোর্ট ইউ ইফ ইউ ক্যান স্টপ দিস। মোহাম্মদ আজিজ যখন হয় তাকেও একই কথা বলছিলাম। কারণ আমরা যখন বাংলাদেশ সোসাইটির কনস্টিটিউশনটা বানাইছিলাম, হাসান ইমাম ভাই ছিল আমাদের লিডার, আমরা আরো 8 জন না 9 জন সদস্য ছিল। আমার মনে আছে আমি অনেক রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত সেই, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন। হ্যাঁ আপনি প্রেসিডেন্ট ছিল, রাত্রে কাজ করতাম। There is a beautiful way that we could stop it. Constitution লেখা আছে, say you want to be a society member, do it. Keep your membership for every year. Now, yes, you can pay your membership for next year, following year, in advance of 4 years, or you can become a life member. কিন্তু সোসাইটি কেন জানি কার স্বার্থ, নিজেদের স্বার্থ হোক আর যার স্বার্থই হোক, এটারে চেঞ্জ করে নিল। যে আমরা বছরে বাৎসরিক মেম্বারের দরকার নাই, তোমরা ইলেকশনের আগে 3 মাস আগে মেম্বার হইলেই বিগত বছরের পয়সা দাও। দ্যার ইজ নো সাচ থিং ইন দ্য কনস্টিটিউশন। ওইখানে স্পষ্ট লেখা আছে, ইউ ক্যান পে ইউর ডিউজ ইন অ্যাডভান্স, নট দ্য এরিয়ার ডিউজ। ইউ ক্যান পে ফর ইউর লাইফ মেম্বারশিপ হুইচ ইজ ফরওয়ার্ড আপকামিং। কিন্তু আমরা সোসাইটিতে এখন করতেছি যে 2 বছরের মেম্বারশিপ 1 বছরে করব। এইটাই হয়েছে প্রবলেম। এখন আমাদের সোসাইটির যে মেম্বারগুলো 38,000 হয়েছে, সেপ্টেম্বরে কালেকশন হলো, কাগজপত্র ঠিকঠাক করতে করতে নভেম্বর ইলেকশন হয়ে গেল, জানুয়ারিতে মেম্বারশিপ ইজ 0. Zero means those members are no longer members, only those members who are the life members. এখন এই জিনিসগুলাই বাঁচানোর জন্য আমাদের বাইলজ আছে। যেহেতু আপনি কল করছিলেন, আমি সোসাইটির বাইলজটা নিয়ে আসছি। এটা অরিজিনালটা এটাই। হ্যাঁ, এই বাইলজটা, এটার মধ্যে আমাদের 7 জনকে 8 জনের সই আছে। এই যে দেখেন ছোট ছোট সই আছে সাইডে। হাউ ক্যান আই শো ইট? আপনার জাস্ট মুখের সামনে যদি আপনি ধরেন তাহলে ক্যামেরা পরিষ্কার হবে। জি, এটা জি। প্রেসিডেন্ট ছিলেন হাসান ইমাম ভাই। Those signature starts with Hassan Imam, second is mine, Muhammad Hassan Khan, MM, it's initial, so it's tough to say. এখানে স্পষ্ট করে লেখা আছে যে if you want to become a member of a society, of the society, you have to pay with your personal check. Yes,
you can pay more only for your family members, মা বাবা শ্বশুর শাশুড়ি ভাই বোন, এদের পয়সা দেওয়া যেতে পারে উইথ ইউর চেক, নোবডি এলস। কিন্তু আমরা এই জিনিসটা দেখছি না। এটা স্পষ্ট করে এখানে লেখা আছে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান রিড ইট। Members shall be expected to voluntarily pay their annual dues by the due time. Okay, now ডিউ টাইমটা ছিল এপ্রিলের 30 তারিখ অথবা মার্চের 30 তারিখ। সেটা না হয়ে এখন পরের বছর ইলেকশনের আগে তারা টাকাটা জমা দিচ্ছে, মেম্বার হচ্ছে। এবং সাম অফ দ্য চেক, আই ওয়াজ ইন ওয়ান অফ দ্য ভোটিং লাস্ট ডেটে, আই ওয়াজ ইন সোসাইটি অফিস এলমহার্স্টে, যেটা মনির ভাই বললো। ওইখানে যখন ছিলাম, আই স চেক অফ $65,000, $70,000 চেক। ওকে, নাও in constitution clearly written it has to be in a personal check for only the member, কিন্তু সেটা চলে গেল। এই জিনিসটা কেন চলে গেল, এটার জন্য ডেফিনেটলি কেউ দায়ী আছে। এই দায়টাকে কেউ চালাতে পারবে না। এখন এই জিনিসটা যদি করতে হয়, তাহলে আমাদের উই হ্যাভ টু ফলো দ্য কনস্টিটিউশন। একজনের সুবিধার্থে, এক কমিটির সুবিধার্থে কিংবা পরবর্তী কমিটির সুবিধার্থে আমরা বাইলসটা চেঞ্জ করে দিব, এটা হতে পারে না। এই যে এখানে আবার আমি পড়ে শোনাচ্ছি, ইচ মেম্বার shall be required to pay yearly dues subscription at least for the same fiscal year, not the rear, that fiscal year or for the future. Member and or applicants may pay dues annually for 2 years or more in advance, in time. They did not say that you can pay your rear bill at a time for life membership or special life membership dues. কিন্তু এখানে কোনো জায়গায় লেখা নাই যে গত বছরের টাকা দেওয়া যাবে। কিন্তু এটাই হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে আই ডোন্ট নো। আপনি একেবারে বেসিক একটা জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ আপনার গঠনতন্ত্রে যা আছে সেটি পরিবর্তন করে কেন এই পরিস্থিতি তৈরি করা হলো। ডক্টর মইনুল ইসলাম মিয়া, আপনার কোনো ধারণা আছে যে কেন গঠনতন্ত্রে এই ধারাটা পরিবর্তন করার দরকার হলো, কিংবা কেন সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠছে? আমি অ্যাকচুয়ালি যে সেটা ছিল 2001-2002, ওই সময় এই কনস্টিটিউশনটা গঠন করা হয়। যে অদূত বইয়ে যেটা বললো, হাসান ইমাম ফার্মাসিস্ট, উনি এখনো বেঁচে আছেন, উনি ছিলেন এটা চেয়ারম্যান। এটা আমরাই গঠন করছি আমার কমিটি। হ্যাঁ, ওনাকে আমি চেয়ারম্যান করে এবং 7 জনের একটা কমিটি আমরাই গঠন করি আমার কমিটির থেকে। ওনারাই তখন এই গঠনতন্ত্র তৈরি করছেন। এটাকে কেন চেঞ্জ করছে পরবর্তীকালে আমি না, আপনার ধারণা জানতে চাচ্ছি, মানে কেন প্রয়োজন হলো চেঞ্জ করার ধারণাটা জানতে চাচ্ছি। এখন শুনুন না, আমি যেটা বেসিকলি বলতে চাই, সোসাইটি যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্যের কাছেও এখন নাই। যে বন্যার কথা উদুত ভাই বললো, 91-এ যখন সন্দ্বীপে প্রচন্ড জলোচ্ছ্বাস, তখন আওলাদ সাহেব প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, $61,000 আমরা কালেক্ট করছি রাস্তা রাস্তা দাঁড়িয়ে মানুষের কাছ থেকে। ওই টাকাটা বারাকের আবিদুর রহমানের থ্রুতে আমরা বাংলাদেশে পাঠাইছি। কিন্তু এখন বাংলাদেশের জন্য সোসাইটি কি করতেছে? কিছুই করতেছে না বাংলাদেশের জন্য। হয়তো বাংলাদেশের প্রয়োজন নাই, সেটা জানি না আমি কেন করে নাই। না, মানে এই 2024-এ তো অনেক ভয়ঙ্কর একটা বন্যা ফেস করলো বাংলাদেশ, এখনো বন্যার একটা আশঙ্কা চলছে। হচ্ছে এখনই তো বন্যা হচ্ছে রিসেন্টলি, অনেক লোক এখন মারা যাচ্ছে, অনেক কিছু ঘটছে। কি করতেছে জানি না, কিন্তু সোসাইটির যে প্রয়োজনটা ছিল যখন, এখন ওইটা মনে হয় যারা আছেন তারা মনে করেন না সেই কাজগুলা করা উচিত। যেটা আপনি বললেন, এই কনস্টিটিউশনটাকে যার যার ইচ্ছা মতো যেটা আছে, যেটা সে দেখালো, এটাই আমরা গঠন করছিলাম। আমি যখন প্রেসিডেন্ট, ওই সময় ঠিক এই কনস্টিটিউশনটা আছেন। এবং হাসান ভাই এখনো বেঁচে আছেন, উনি একটু অসুস্থ, উনি সবকিছু জানেন। কিন্তু পরবর্তী কমিটি তারা তাদের ইচ্ছা মতো এটা চেঞ্জ করছে, তারপরে পরের কমিটি চেঞ্জ করছে যার যার সুবিধা। এটা সোকল্ড অ্যামেন্ডমেন্ট তাও ফলো করা হয়নি। কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট করার যে নাম্বার দরকার, যেভাবে করা দরকার, যত মেম্বার হাজির হওয়া উচিত, তার কাছেও নাই। ওই ইচ্ছা মতো মিটিং ডেকে, এটা অ্যানুয়াল মিটিং, আমরা আজকে কনস্টিটিউশন এইভাবে চেঞ্জ করবো, ওগুলো তারা করছে। এখন কেন করছে, কেন করতে পারে নাই, মানে আপনি কিছু কিছু বিষয় বলছেন যে মানে বিষয়টা আপনি জানেন না কিংবা জানার সুযোগ নেই। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হলো সাধারণত যে কোনো সংগঠন তার পূর্ববর্তী যে
প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের অবদান স্বীকার করে, তাদের পরামর্শ নেয়, তাদেরকে সম্মানিত করে, তাদেরকে নানা সময়ে পরামর্শের জন্য ডাকে। মানে আপনারা দুজনেই সাবেক প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন আগের, আপনার কি বর্তমানে যারা কাজ করছেন, আমি বলছি না যে এখনকার কমিটি, সাম্প্রতিক যে কমিটিগুলো, এখনকার কমিটি, তার আগের কমিটি, সেই কমিটিগুলো কি আপনাদের সেই মূল্যায়নটা, সেই সম্মানটা ডাকে, শোনার প্রয়োজন বোধ করে? না, মিটিং এ ওরা সবসময় ডাকে, আমি বলবো যে এবং এই যে 50 বছর পূর্তি যেটা গত অক্টোবরে করা হয়েছে, বর্তমান কমিটি বলছে, আমি যে সেলিম প্রেসিডেন্ট, আলী সেক্রেটারি, তারা আমাকে ডেকে নিল তাদের অফিসে, বললেন যে এটা যেহেতু 50 বছর হচ্ছে, আপনি আমাদেরকে হেল্প করুন, আমাকে এই 50th অ্যানিভার্সারি যেটা, এটার জন্য আপনাকে শেয়ার পারসন হিসেবে আমরা মনোনীত করলাম। আমি তাদের সাথে কাজ করছি, তাদের হৃদয়তা ছিল, আমাকে তারা যথেষ্ট সম্মান দিচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু বিভিন্ন মিটিংয়ে তারা ডাকছে, কিন্তু যেভাবে ফলো করা উচিত, যে কনস্টিটিউশনে এতজন লোক থাকতে হবে, এতজন লোক রাজি হতে হবে এটাকে চেঞ্জ করার জন্য, তা কিছুই ফলো করা হয় নাই। ঘরে বসে এটা আবার অ্যামেন্ডমেন্ট অনেক আমার কাছে আছে, আমি আসলে আপনার মিটিং এ দেখার মতো অনেকগুলো নতুন অ্যামেন্ডমেন্ট আমি দেখছি এখানে আমার কাছে লেটেস্ট যেটা আছে, যেগুলো অরিজিনালি, যেটা অদূত ভাই বললো যে ওই কনস্টিটিউশনে ওগুলা ছিল না, যে 2 বছরের মেম্বার একসাথে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে এখানে, যার যার সুবিধাতে। এখন এগুলা তো আমরা কি করবো বলেন, আমাদের তো কিছু করার নাই। এখন সময়ের পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বাড়াতে কিভাবে যার যার সুবিধার জন্য তারা মেম্বারশিপ বাড়াচ্ছে, প্রেসিডেন্ট হওয়া, সেক্রেটারি হওয়া, ওগুলো হচ্ছে সমাজে। এখন এগুলো তো আমাদের আমাদের দ্বারা কিছু সম্ভব না, কিছু করা হচ্ছে, সত্যি কথা আপনাকে আমি বললাম এটা। আর আমাদের ডাকছে, আপনি যে কোশ্চেনটা বলছেন মিটিং এ ডাকে, আমাকে সব মিটিং সব কমিটি ডাকছে, হ্যাঁ আমাদের অ্যানুয়াল মিটিং হচ্ছে, আপনি আসেন। হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না গত কয়েক বছর ধরে। ডাক্তার অদূত ভাইয়া, সেম প্রশ্ন আপনার জন্য, মানে আপনারা কতটা সংশ্লিষ্ট আছেন এখন? আমি এখন যারা এই যে মেম্বারশিপ জমা দিচ্ছেন, জি, যারা ইলেকশন করতে যাচ্ছেন, হ্যাঁ, আমাকে অনেকে কল করছেন যে আমাকে আপনার সাপোর্ট দেন, আমাদের দরকার। হ্যাঁ, আমি বলছি যারা এখানে সোজা সরল কথা, যেটা আমাদের সাপোর্ট দেওয়ার কিছুই নেই, যার মেম্বারশিপ বেশি আর যে মেম্বারদেরকে যে হাজির করতে পারে ভোট কেন্দ্রে, সেই ইলেকশনে জিতবে, যেই হোক সেটা। এখন এটা হ্যাঁ যোগাযোগ আছে সবার সাথে, আমাকে অনেকে কল করেন, আমি অনেক মানে এটা কি শুধুমাত্র নির্বাচনের আগে, মানে আপনাদের খোঁজ খবর নেয় নাকি সারা বছরই নেই, সেটি জানতে চাচ্ছিলাম। এর আগেও আমি যে বর্তমান যে কমিটি আছে ওদের সাথে আমার গত বছর থেকে যোগাযোগ আছে, যেহেতু 50 বছর আমরা ওই অনুষ্ঠানটা করেছি আমরা ইয়াতে, ওটা আমি মনে রাখতে পারি নাই, ওটা কি বলা হয়, অদূত কোথায় করলাম না অনুষ্ঠানটা, ওয়ার্ল্ড স্কয়ার মেরিনা। ও ওয়ার্ল্ড মেরিনা। ও না না, ওয়ার্ল্ড স্কয়ার না, এটা হলো যে উপরে এই যে মেরিনা, এটা ওই সিটির একটা অডিটোরিয়াম, যেটা এটা হলো Terrace on the Park। Terrace on the Park। ওকে, অলমোস্ট 900 1000 কাছাকাছি 1000 লোক, তারা আমাকে ডাকছে প্রত্যেকটা মিটিং এ, আমি ওদের সাথে ছিলাম। যে এখন যে কমিটি যেটা আছে, এটা তো ইলেকশন যাচ্ছে, হ্যাঁ তারা যথেষ্ট সম্মান দিচ্ছে আমাকে, আমি সাহায্য করছি ওদেরকে, এবং অনেককে ডাকছে। অদূত ভাই ছিল সেখানে, ডক্টর হামিদুজ্জামান, সব প্রেসিডেন্টই ছিলেন এখানে, নারিশ আহমদ। জি, ডাক্তার অদূত ভাই আপনার কাছ থেকে শুনি, আমরা আসলে স্পেসিফিকলি বর্তমান কমিটি নিয়ে কথা বলছি না, মানে বর্তমান কমিটির সমালোচনা কিংবা এটা নিয়ে আমরা কথা বলছি ওভারঅল সাম্প্রতিক সময়ে যে ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে। আমরা একটু অদূত ভাই আপনার কাছ থেকে শুনি তাহলে, যে প্রশ্নটি ছিল ডক্টর মাইনুল ইসলাম মিয়ার কাছে। কি যে কথা বলতেছিলাম ওটাই ভুলে গেলাম। যাই হোক, মানে কতটা আপনারা সংশ্লিষ্ট আছেন এই বর্তমানে যারা কাজ করছেন? যতটুকু সম্ভব সংশ্লিষ্ট থাকার চেষ্টা করি। যখনই সোসাইটি কল করে, টেলিফোনে মেসেজ দিল, আই গো টু দেয়ার প্রোগ্রাম, যে সমস্ত প্রোগ্রাম হয়। কিন্তু এই যে ইলেকশনের বিফোর দ্য ইলেকশন আমাকে এই পর্যন্ত কেউ কল করেনি যে অদূত ভাই আমরা আপনার সাপোর্ট চাই। আপনি লাকি, সেই দিক দিয়ে আপনি লাকি আছেন, কারণ অনেকে একটা ভোলা চলে আছে। ওরা আমারে, আই ডোন্ট থিংক সো এনিবডি উইল কল মি এন্ড আস্ক মি ফর মাই সাপোর্ট, ওকে, কারণ তারা জানে হোয়াট অ্যান্সার আই উইল গিভ। ওকে, এখন আমি শুধু কাউকে ব্যক্তিগতভাবে এখানে ব্লেম করব না। আমাদের এখানে আমরা যখন চালাই তখন কোনো পত্রিকা ছিল না, হাতে সাইকেল স্টাইল দিয়ে প্রবাসী, তার অনেকদিন পরে ঠিকানা আরম্ভ হলো।
কিন্তু এখন বাংলাদেশের পত্রিকায় ভর্তি, যেখানে যাই দোকানে পত্রিক ভরে যাচ্ছে, রাস্তাঘাটে পত্রিকা ফুটপাতে ভরে যাচ্ছে, দোকানে বাতাসে উড়ায় নিয়ে আসতেছে, মসজিদের সামনে থেকে বাতাসে বাইরে নিয়ে যাচ্ছে, পত্রিকা ভর্তি। এবং প্রত্যেকটা পত্রিকাই চায়, প্রত্যেকটা না বললেও, প্রত্যেকটা বললে হয়তো ঠিক হবে না, মোস্ট অফ দ্য নিউজ পেপার ওয়ান্ট এ ফুল পেজ অ্যাড অফ দ্য ইলেকশন। ওকে। অতএব তারা ইলেকশনের অ্যাডভার্টাইজটা দিয়ে যাবে, হুম হুম কিন্তু এই ইলেকশনটার মধ্যে কি খারাপ ভালো এটা নিয়ে কিছু লিখবে না, হুম হুম শুধুমাত্র অ্যাডভার্টাইজটাই দিয়ে যাবে। অনলি বিকজ আই এম ব্লেমিং ইউ টু, মেবি ইউ পুট এন অ্যাড ওয়ান ডে যে বাংলাদেশ সোসাইটির ইলেকশন, আমি সোসাইটির পদপ্রার্থী, একসাথে আরো 19 জন লোক আমার প্যানেলে, আমরা তাদের থেকে ভালো, এটা হবে এবং আপনারা হয়তো এটা করবেন। এবং এই যে আমরা আজকে যেটা করছি, মানে কোনো বিজ্ঞাপন নিয়ে তো আর আজকে করছি না, আপনাদেরকে যে কথা বলার সুযোগ এটা এটা এবং ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে এটা নিয়ে তো আসছি। যে এটা হয়তো ভালো। এখন হু নোজ মইনুল অর ওয়াদুদ ভুইয়া, হ্যাঁ। এখন সোসাইটিতে যেহেতু আমাদের সময় 500-700 লোকের লিডার ছিলাম আমরা, এখন হইতেছে 35,000। not 10, it's about what, 40,000, হুম। which is many more times. So ওই সময় আমাদের মনে হয়তো যদি আহারে, যদি আমি আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ 20,000 মেম্বার্স, যেটা আমরা করতাম সোসাইটিতে যখন ওত নিতাম, পরের দিন থেকে আমরা মেম্বারশিপ বানানোর চেষ্টা করতাম। বাড়িতে বাড়িতে গেছি, দোকানে গেছি, পসরা ছিল, দাঁড়ায় থাকতাম, বাই সোসাইটির মেম্বার হন। অন্য জায়গায় যেতাম, আমার অফিসে বাঙালি পেশেন্ট আসলে যাই বলতাম যে ঠিক আছে, আপনি দেখতেছি আপনি বাংলাদেশ সোসাইটির মেম্বার হন, এই 10 টাকা লাগে বছরে। এরকম করে আমরা মেম্বারশিপ ড্রাইভ দিতাম। কিন্তু এখনকার শেষের দিকে মেম্বারশিপ আছি, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। সেটি হলো, আপনি বলছেন যে যখনই সুযোগ পাই কিংবা যখনই ডাকে তখন হয়তো আপনারা মতামত দেওয়ার চেষ্টা করেন, আবার কেউ আপনার কাছে হয়তো আসছেই না ইলেকশন নিয়ে, কারণ তারা জানে আপনি কি আনসার করবেন। আমি জানতে চাই, নতুন যারা আসবে, অর্থাৎ আগামী নির্বাচনে নতুন যে কমিটিটা আসবে, তারা আসলে কি করা উচিত বলে আপনার কাছে মনে হয়, যে কোন কাজগুলো অবশ্যই করা উচিত এবং এই কাজগুলোর দিকেই বাংলাদেশ সোসাইটি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এখন সোসাইটির মেম্বার যদিও 40,000-এর কোটায়, আমাদের সময় 1,000-এর কোটায় ছিল, কিন্তু বাংলাদেশিদের, প্রবাসীদের যেটা পাওনা সেটা কিন্তু একই আছে। আগে এখানে মানুষ অনেক ভাবে আসতো, OP1, ডিভি, ইমিগ্রেশন আসতো, এখনো এভাবে আসতেছে, এবং তার বাইরে প্রায় 10 গুণ লোক আসতেছে ভিজিটার্স বিষয় অথবা ইললিগালি আসতেছে, যাদের কোনো কাগজপত্র নাই। অতএব কাজ এখন বর্তমান সোসাইটির আরো বাড়ছে। তাদেরকে একটা জায়গায় দেখিয়ে দেওয়া যে আসলো, এবং ওই লোকগুলো যদি সোসাইটির অফিসে আসে কিংবা যোগাযোগ করে, যেমন আমার কাছে যদি কেউ আসে, আমি তারে বুঝাই যে দেখো আমরা অনেক টাকা ট্যাক্স দিই, তোমরা এটার অ্যাডভান্টেজ নেবা, গো টু দি সোশ্যাল ওয়েলফেয়ার, গো ফর মেডিকেড, গো ফর ফুড স্ট্যাম্প, হোয়াই ইউ উইল সাফার, অ্যান্ড গো টু স্কুল ইন দ্য ইভিনিং, ইন দ্য ডে টাইম ইউ ওয়ার্ক। যাতে করে তোমরা দেখো ইন্ডিয়ানরা কি করে, ইন্ডিয়ানরা পশ্চিমবঙ্গের লোকগুলো সরকারি চাকরিতে ভর্তি, এনিহোয়ার ইউ গো, সিটি, স্টেট এন্ড ফেডারেল। আমাদের বাঙালির নাই কেন? আমরা ওইটাতে যাচ্ছি না। তাৎক্ষণিক ভাবে কবে পয়সা বেশি হয়, আইসা ঢুকি ট্যাক্সি চালাইতে, ইটস ভেরি গুড প্রফেশন। কিন্তু আমি অনেক ট্যাক্সি ড্রাইভার বলি, আমার অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও ট্যাক্সি ড্রাইভার আছে, বলে যে দেখো লং টার্ম যদি তুমি এটা করো, তোমার কিডনি প্রবলেম হবে, ব্যাকের প্রবলেম হবে, রাত্রে করে গিয়ে একটা ক্লাস করে অন্য একটা চাকরিতে ঢুকো। এবং অনেকেই, যেমন ইয়ালোকের যখন দাম কমে গেল ওভারনাইট, তখন আমার একটা পেশেন্ট ছিল, আমার মাঝে মাঝে মনে হয় 3টা মেডালিয়ান ছিল তার, সে হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে মারা গেল। তো এখন এই ধরনের রিস্ক আছে। অতএব তারা সবাই মিলে যদি আমরা আসি, এখন সোসাইটি উপদেশ দিবে, আমি না হয় সোসাইটি বলবে ভাই আসেন আমরা এই কাজগুলি করতে পারি, একটা পার্টি করতে পারি, যে এখান থেকে একটা বাইরের একটা লোকরা ডেকে নিয়ে আসলাম যারা চাকরি অফার দিবে। ওই জিনিসগুলো সোসাইটির করা উচিত, যাতে করে উই ক্যান বি এক্সপোজড, আওয়ার বাংলাদেশি পিপল ক্যান বি এক্সপোজড টু দি বিউটি অফ ইউনাইটেড স্টেটস। যেটা বলে আমেরিকায় সব সুযোগের দেশ হলো আমেরিকা, আমরা কিন্তু এশিয়ায় ঢুকেই ওই জাতাকলে পড়ে যাচ্ছি, সুযোগের চোখার দেখি না। এটা আমাদের ওদেরকে দেখিয়ে দিতে। জি, অনেকটা পরিষ্কার হয়েছে। আমরা একটু ডক্টর মইনুল ইসলাম আপনার কাছে শুনি যে নতুন যারা আসছে তাদের কাছে আসলে কি করাই দরকার আপনার কাছে মনে হচ্ছে, যে যেটা তারা, না, আমার মতে যে যেটা এখন প্রবলেম, যে আমরা
যারা আসছি দেশে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট আমরা, কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের প্রজন্মের ওরা বাংলাদেশ সম্বন্ধে কিছু অনেকেই জানে না। ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কালচার সম্বন্ধে জানে না। যেটা আমার মতে যেটা হ্যাঁ, নতুন ইমিগ্রেন্টদেরকে সাহায্য করা দরকার, তার চেয়ে বড় দরকার যে আমাদের প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ইতিহাস, বাংলা বলা, এগুলা যেভাবে হোক শিক্ষা দেওয়া উচিত, তার জন্য ব্যবস্থা করা উচিত। এবং এটা একটা মেইন প্রবলেম, কারণ আমাদের এই জেনারেশনের পরে ওরা আসলে বাঙালিশ হয়ে যাবে সবাই, ওরা বাংলা দেশকে হারিয়ে বুঝতে পারবে না, ওরা হারিয়ে যাবে। যাচ্ছে, এখনই যাচ্ছে ওরা, যে দেখা যাচ্ছে এখন যখন একটা মিটিং হয় কোথাও আমরা যাই, আমাদের ছেলেমেয়েরা ওখানে জয়েন করতেছে না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আমাদের এখানে একটা ডেন্টাল অর্গানাইজেশন আছে 1999 থেকে, অদূত ভূঁইয়া এটার সাথে জড়িত, আমিও এটা এখনো জড়িত আমরা এর সাথে। আমাদের বাংলাদেশের এই জন্মের অ্যাটলিস্ট 10 জন কি 11 জন ডেন্টিস্ট এখানে ডেন্টিস্ট হচ্ছে, তারা প্র্যাকটিস করতেছে। কিন্তু আমরা যখন মিটিং যাই, আমাদের যখন পিকনিক হয় কিংবা আমাদের উইন্টার মিটিং বা জেনারেল মিটিং হয়, আমাদের ওই বাচ্চারা এখানে জয়েন করতেছে না, কারণ তাদের মধ্যে আমাদের সাথে এই ব্যাপারে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই কমিউনিটিতে যারা আছে, হ্যাঁ, আগামী 10-20 বছরে যারা আছে, তারপরে তো এই যে বাংলাদেশিদের একটা বিরাট, এই বাংলাদেশ সংগঠনই থাকবে না, একটা কারা চালাবে তারা? 50 বছর 30 বছর পরে ওরা থাকবে না। এই জেনারেশনের পরে তো ইমিগ্রেন্ট যদি বন্ধ হয়ে যায় ইমিগ্রেশন, তাহলে যারা বাঙালি এই দেশে, বাংলাদেশি আমেরিকান, বাংলাদেশের কালচার, ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ সম্বন্ধে জানা, ওটা বিরাট গ্যাপ তৈরি হবে। কাজে যারাই আসবে তারা ওই দিকটাকে লক্ষ্য করতে হবে, সেটা একটা জিনিস। অনেক এটা main ধন্যবাদ। জিনিস। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনারা দিয়েছেন যে আগামীতে যারা দায়িত্বে আসবে তারা অন্তত বাংলাদেশ সোসাইটিকে কোন পথে পরিচালিত করা দরকার। আমরা চেষ্টা করছিলাম যে এই সোসাইটিটার ঐতিহ্যটা আপনাদের মাধ্যমে তুলে ধরা, যে এটা কতটা ঐতিহ্যবাহী একটা সংগঠন, এবং যদি কোথাও বিচ্যুতি ঘটে থাকে সেটি কিভাবে শুধরে নেওয়া যায়, এবং যারা পরবর্তীতে দায়িত্বে আসবেন তাদের জন্য কোন বিষয়গুলোকে প্রায়োরিটি অগ্রাধিকার দিয়ে তারা কাজ করা উচিত, সেটি আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দর্শকদের সামনে, বাংলাদেশ সোসাইটির সামনেও। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।